গল্পের আড্ডা উইথ সুমিত। আমাদের চ্যানেল কোনো অন্ধবিশ্বাস, কালজাদু ও কুসংস্কারে বিশ্বাস করে না। নমস্কার গল্পের শ্রোতারা, আমি সুমিত রয়েছি আপনাদের সঙ্গে। এসেছি গল্পের নতুন এপিসোড নম্বর 53-তে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, আর নিশ্চয়ই শীত উপভোগ করছেন। বেশ দারুণ শীত পড়েছে। তো যাই হোক, আজকে আমাদের গল্প হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য মানুষ সিরিজের পার্ট 7, যাত্রীর ছদ্মবেশ ত্যাগ। আপনি যদি এর আগের পার্টগুলি না শুনে থাকেন তো আমার প্লেলিস্ট থেকে শুনে নেবেন। তো শুনুন আজকের পার্ট 7, যাত্রী ছদ্মবেশ ত্যাগ। এর আগের পার্টের একটু ঘটনা আমি শোনাচ্ছি। তো আগের পার্টে হয়েছিল, মিস্টার দাস যখন যাত্রী ঘরের সামনে দিয়ে যাচ্ছিল তখন দেখেন তিনি যে দরজা সম্পূর্ণ খোলা এবং ঘরে কেউ নেই। এরপর তিনি মিস্টার দাস এবং মিসেস দাস সেই ঘরে আসে, কিন্তু কাউকে দেখতে পান না। এরপরে সেই ঘরে চেয়ার টেবিল তো আকাশে ভাসতে থাকে এবং তাদেরকে ছোঁড়া অবস্থায় থাকতে থাকে। এই দেখে মিসেস দাস খুব ভয় পেয়ে যান এবং সেই রুম থেকে বেরিয়ে আসে। তো আগের পার্টে এই ছিল। তো শুনুন পরের পার্ট 7, যাত্রীর ছদ্মবেশ ত্যাগ। পরদিন শ্রীপুর শহরে ছিল চড়কের উৎসব। রাজপথে আশেপাশে খোলা জমির উপরে মেলা বসেছে। নানা জায়গা থেকে নানা দোকান পাশেই নানা রকমের রংচঙের লোভনীয় জিনিস এসে সাজিয়ে রেখেছে। নাগরদোলায় চড়ে কোথাও ছেলেমেয়ের দল হাসি খুশির গোলমাল করছে, কোথাও বায়োস্কোপের তাঁবু কাটানো হয়েছে এবং কোথাও বা ম্যাজিক দেখানো হচ্ছে। রাস্তাঘাট লোকে লোকারণ্য। এদিকে স্বাস্থ্যনিবাসের বৈঠকখানায় তখনও সবাই মিলে ঘোট পাকিয়ে তুলছে। মিস্টার দাস এসব আজেবাজে কথায় সময় নষ্ট না করে থানায় খবর দিতে বেরিয়ে গেলেন। খানিক পরে উপরতলা থেকে কর্কশ কণ্ঠের আওয়াজ এলো, মিসেস দাস, মিসেস দাস। সে ডাক বৈঠকখানায় মিসেস দাসের কানে গেল বটে, কিন্তু তার ভাবভঙ্গি দেখে মনে হলো না যে তিনি কিছু শুনতে পেয়েছেন। খানিক পরে যাত্রী আবার ক্রুদ্ধস্বরে হাঁকলে, মিসেস দাস, শিগগির আমার খাবার পাঠিয়ে দিন। মিসেস দাস তবু কোনো রকম ব্যস্ততা প্রকাশ করলেন না। এক মনে তার ভাড়াটিয়াদের সঙ্গে চেয়ার টেবিলে অদ্ভুত নৃত্য কাহিনী নিয়ে আলোচনা করতে লাগলেন। খানিক পরে যাত্রী নিজে নিচে নেমে এলো। মিসেস দাসের সামনে এসে একটা গোল টেবিলের ওপরে সজোরে করাঘাত করে বলল, মিসেস দাস, আপনি কি মনে করেন আমি হাওয়া থেকে বেঁচে থাকবার জন্য স্বাস্থ্যনিবাসে এসেছি? এবার মিসেস দাসের মুখ ফুটল। তিনিও টেবিলের উপরে সমান জোরে চড় মেরে বলে উঠলেন, আপনি কি মনে করেন ভূত নাচাবার জন্য আপনাকে আমি ঘর ছেড়ে দিয়েছি? যাত্রী বলল, আপনার কথার অর্থ কি? মিসেস দাস বললেন, আপনার জন্য আমার বিশ্বাসী টেবিল চেয়ার পর্যন্ত আমাকে আর গিন্নি বলে মানে না। নাচাবার জন্য টেবিল চেয়ার তৈরি করা হয়নি, কে ওদের এমন নাচতে শেখালো? কে আপনি? আপনার নাম কি? আমার ঘরে বসে আপনি কি করেন? কাল অত রাত্রে বাইরে আপনি কোথায় গিয়েছিলেন? আর ফিরে এলেনই বা কেমন করে? বিষমর আগে যাত্রীর দেহ থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ ভীষণ চিৎকার করে সে বলে উঠল, চুপ করো! কে আমি? তোমরা জানতে চাও? তোমরা দেখতে চাও? দেখো তবে। বলেই সে তার মুখের ব্যান্ডেজ মারল এক টান। ব্যান্ডেজ, ঠুলি চশমা, নকল গোবদাড়ি আর তার নকল নাক সকলের চোখের সামনে খসে পড়ল। সবাই দারুণ আতঙ্কে স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে দেখল, একটা জামা কাপড় পরা মূর্তি পায়ে পায়ে ক্রমে এগিয়ে আসছে, কিন্তু সে মূর্তির স্কন্ধের উপরে মুখমণ্ডলের কোনো চিহ্নই নেই। বৈঠকখানায় মহা হুড়হুড়ি লেগে গেল। চিৎকার, কান্না, আর্তনাদ। মিসেস দাস আহা বলে চেঁচিয়ে উঠে প্রচণ্ড গতর নিয়ে পালাতে গিয়ে দরম করে আছাড় খেলেন। কিন্তু সেই অবস্থাতে আশ্চর্য কৌশলে ফুটবলের মতো গড়াতে গড়াতে চোখের নিমেষে তিনি কোথায় অদৃশ্য হয়ে গেলেন। বাকি লোকেরাও কে যে কেমন করে কোন দিকে সরে পড়ল কিছুই বোঝা গেল না। আধ মিনিটেই ঘর একেবারে খালি। কন্দকাটা মুরগিটা মিনিট খানেক সেখানে পায়চারি করে আবার বাড়ির ভিতরে চলে গেল ধীরে ধীরে। এ খবর শ্রীপুরের পাড়ায় পাড়ায় রুটে যেতে বেশি দেরি লাগলো না। চড়কের মেলার কথা সবাই ভুলেই গেল। আধ ঘন্টার ভিতর শহরের সমস্ত জনতা স্বাস্থ্যনিবাসের সামনে এসে হাজির। আবাল বৃদ্ধ বনিতার মুখ কেবল একই কথা, জুজু জুজু জুজু। স্বাস্থ্যনিবাসে জুজু বুড়ো এসেছে। এমন সময় দুজন চৌকিদার ও দারোগাকে সঙ্গে করে মিস্টার দাস, রতনবাবু আর মানিকবাবু বিজয় বীরের মতন সদর্পে স্বাস্থ্যনিবাসে এসে ঢুকলেন।
দারোগা শুধলেন, কোথায় সে লোক? এই যে এই দিকে আসুন বলে মিস্টার দাস সবাইকে নিয়ে যাত্রী ঘরের দিকে অগ্রসর হলেন। সেই কন্দকাটা মূর্তি ঘরের মাঝখানে একখানা চেয়ারের উপর স্থির হয়ে বসেছিল। বলা বাহুল্য, প্রথমেই সকলে ভড়কে গেল। মিস্টার দাস, রতনবাবু ও মানিকবাবু তাড়াতাড়ি পিছিয়ে এসে দরকার হলে পালাবার জন্য প্রস্তুত হয়ে রইলেন। দারোগা বলেন, ওসব ম্যাজিক আমি ঢের দেখেছি। আমার হাতে যখন ওয়ারেন্ট আছে, ভূত প্রেত দৈত্য সবাইকে আমি গ্রেপ্তার করতে পারি। এই বলে ঘরের ভিতর প্রবেশ করলেন। কন্দকাটা যাত্রী বলল, কে তোমরা, কি চাও? দারোগা বললেন, তোমাকে গ্রেপ্তার করব। যাত্রী উঠে দাঁড়ালো। দারোগা এক লাফে যাত্রীর কাছে গিয়ে তার দস্তানা পরা একখানা হাতে চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে দস্তানাটা দারোগার হাতে খুলে এলো এবং যাত্রীর হাতখানা একেবারে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তখন আর কারোর এসব দেখে আশ্চর্য হবার অবকাশ ছিল না। দারোগা ও চৌকিদাররা সে হস্তহীন কন্দকাটার মূর্তিটাকে প্রাণপণে জড়িয়ে ধরল। মুখহীন মুখ থেকে আওয়াজ, ও বড় লাগছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আত্মসমর্পণ করছি। দারোগা ও চৌকিদারেরা যাত্রীকে ছেড়ে দিয়ে তাকে আগলে দাঁড়িয়ে রইল। দারোগা বলল, না, এখন হাত করি পড়ো। যাত্রী বলল, কেন, আমি কি দোষ করেছি? আমি হচ্ছি অদৃশ্য মানুষ। অদৃশ্য হওয়া কি অপরাধ? দারোগা টিটকিরি দিয়ে বলেন, কি বললে? অদৃশ্য মানুষ? ম্যাজিকে আমি অমন ঢের ঢের অদৃশ্য মানুষ দেখেছি। আমার সঙ্গে ওসব চালাকি চলবে না। যাত্রী বলল, আপনারা আমার কথা বিশ্বাস করছেন না? এই দেখুন। বলে সে নিজের গায়ের আলোয়ান চটপট খুলে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে তার দেহের উপর দিকটা অদৃশ্য হয়ে গেল। তারপরে সে পরনের কাপড়খানা খুলতে লাগলো। দারোগা এতক্ষণ ভেবাচাকা খেয়ে অবাক হয়ে এইসব দেখছিলেন। এখন যাত্রীকে কাপড় খোলাবার চেষ্টা করতে দেখেই তিনি তার আসল মতলবখানা বুঝতে পেরে বলে উঠলেন, এই চৌকিদার, তো ভালো করে চেপে ধরে থাকো, নইলে কাপড় খুললেই ও একেবারে হাওয়ায় মিলিয়ে যাবে। কিন্তু তার আগেই যাত্রী কাপড়খানা খুলে ফেলে এক লাফে তাদের নাগালের বাইরে গিয়ে পড়ল। তখন দেখা গেল কেবল জুতো মোজা পরা দুখানা হাঁটু পর্যন্ত পা ঘরময় লাফালাফি করে বেড়াচ্ছে। পরমুহূর্তে অদৃশ্য মানুষ তার জুতো মোজাও খুলে ফেললে এবং জুতোর এক পাটি মিস্টার দাসের দিকে আর এক পাটি দারোগা দিকে সজোরে ছুঁড়ে মারল। তারপর সে এক অপূর্ব দৃশ্য, ঘরের ভিতরে মহা শোরগোলে পড়ে গেল। ওই ওই ওইদিকে ওইদিকে এসে গিয়েছে, বাপরে বাপ, আমায় লাথি মারলো, ব্যাটা আমায় ঘুষি মেরেছে, এই ব্যাটাকে ধরছি, ওই যা আবার পালিয়ে গেল, ওরে বাপ রে, গেছি রে। অদৃশ্য মানুষ কখন যে কোন দিকে যাচ্ছে কেউ তা দেখতে পাচ্ছে না। মাঝখানে থেকে কিল চড় ঘুষি লাথি খেয়ে প্রত্যেকেই প্রাণ যায় যায় হয়ে উঠল। বেদম প্রহার খেয়ে দারোগাবু তো মেঝের উপরে লম্বা হয়ে শুয়ে পড়লেন। রতনবাবুর গোপের এক পাশ একদম উড়ে গেল এবং মিস্টার দাসের ওপর পাটির তিনটে দাঁত আর কোনো সন্ধানই পাওয়া গেল না। তারপরেই প্রথম ঘরের দরজায় কাছে এবং তারপরে সিঁড়ির উপর দুমদুম শব্দ শুনে সকলেই বুঝতে পারল অদৃশ্য মানুষ সে ঘর থেকে সকলে অগোচরে চলে গেল। তখন স্বাস্থ্যনিবাসের সামনে যে জনতা এসে জমা হয়েছিল তার ভিতরে এক বিষম বিভীষিকার সাড়া উঠল। অদৃশ্য মানুষ রাস্তায় এসেছে, অদৃশ্য মানুষ রাস্তায় এসেছে। প্রত্যেকে এই কথা বলতে বলতে মহাভয়ে পালিয়ে যেতে লাগলো। শহরের বাইরেই ছোট একটি নদী পাহাড়ের কোল দিয়ে ঝিঝির করে বয়ে যাচ্ছে। সেই নদীর ধারে আতা গাছের ছায়া একখানি পাথর আসনে বসে শ্রীপুরের মহাকবি অবলাকান্ত এক মনের কবিতা রচনা করছিলেন। অবলাকান্ত হঠাৎ চমকে উঠলেন, ঠিক তার পাশেই ফ্যাঁচ করে রেখে হেঁচে ফেলল। অবলাকান্ত একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে ও একবার বামে ফ্যালফেল করে তাকিয়ে দেখলেন, কিন্তু হাঁচির মালিকের এক গাছের টিকও দেখা গেল না। অবলাকান্ত ক্যাবলাকান্তের মতো তাকিয়ে আছেন। এমন সময় ঠিক তার কাছ থেকে হাত চারেক তফাতেই আবার কে ফ্যাঁচ ফ্যাঁচ করে তিনবার হেঁচে উঠল। অবলাকান্তের মুখ সাদা হয়ে গেল। বিড়বিড় করে তিনি বললেন, এ কে হাঁচে? আকাশ না বাতাস না পাহাড়, না যক্ষ রক্ষ দেবতা রানব, কে তুই? এরকম হাঁচি তো ভালো নয়। এবার তিনি তাড়াতাড়ি কবিতার খাতা মুড়ে ফেলে শ্রীপুর দিকে দ্রুত পথে চালনা করলেন। এতক্ষণ শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অদৃশ্য মানুষ সিরিজের পার্ট 7, জাতি ছদ্মবেশ ত্যাগ। তো আগের পার্টগুলো যদি আপনি না শুনে থাকেন তো আমার প্লে লিস্টে গিয়ে শুনে নেবেন এবং পরের পার্টগুলি শুনতেও
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার, আজকে এখানে আমাদের এপিসোড শেষ হচ্ছে।